ক্লাস 12-এর ছাত্রছাত্রীরা, আমি অদিতি ম্যাডাম তোমাদের ইতিহাসের প্রথম অধ্যায় পড়ানো শুরু করেছি। এর আগে আমি দুটো ক্লাসে অর্থাৎ এইরকম দুটো ভিডিওতে তোমাদের প্রথম অধ্যায়ের জনশ্রুতি বিষয়ে আলোচনা করেছি। জনশ্রুতির বিভিন্ন ভাগ, উদাহরণ, বৈশিষ্ট্য এগুলো আমরা জেনেছি। আজ তোমাদের এই অধ্যায়ের পরবর্তী যে বিষয়টা তোমাদের পড়তে হবে, সেই রকম দুটি বিষয় আজ আমি আলোচনা করব। দেখো, এক, দেশীয় ইতিহাস চর্চা, অর্থাৎ আমাদের দেশের মানুষ আমাদের দেশের ইতিহাস নিয়ে চর্চা কখন শুরু করলেন, তা কিভাবে হলো সেটা আমরা জানব। এবং আরেকটি বিষয় হলো পেশাদারি শাখা হিসাবে ইতিহাসের গুরুত্ব, অর্থাৎ আমরা ইতিহাসটাকে পেশাদারি শাখা হিসেবে কেন নিতে পারি। ঠিক আছে, এটা এই দুটো আমরা পড়ব। প্রথমে আমরা আসি দেশীয় ইতিহাস চর্চায়। এসব আমরা পয়েন্টগুলো ভালো করে বুঝে নিই, সেই অনুযায়ী উদাহরণ দিয়ে আমাদের গোটা বিষয়টা লিখতে হবে। আচ্ছা, মনে রাখবে এই দেশীয় ইতিহাস চর্চা তোমাদের একটা 8 নম্বরের প্রশ্ন আসতে পারে। কিভাবে? যে ঔপনিবেশিক ভারতে দেশীয় ইতিহাস চর্চার বিবরণ দাও, বা ঔপনিবেশিক ভারতে দেশীয় ইতিহাস চর্চার ধারাগুলি কেমন ছিল, এরকমভাবে প্রশ্ন আসতে পারে। তোমরা যে পাঠ্য বইগুলি আছে প্রচলিত, টিভি নম্বরযুক্ত অবশ্যই, বা তোমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকারা যে বইটা তোমাদেরকে সাজেস্ট করবেন সেই বইটা এবং অন্যান্য বই তোমরা অবশ্যই পড়বে। তাতে দেখবে বেশ কিছু উদাহরণ আছে। এই ভিডিওতে স্বল্প পরিসরে সব রকম উদাহরণ দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি তোমাদের বিষয়টা বুঝিয়ে দিচ্ছি অল্প কিছু উদাহরণ দিয়ে। তোমরা কিন্তু অবশ্যই এই পয়েন্টগুলোকে মাথায় রেখে বিভিন্ন বই থেকে উদাহরণগুলো সংগ্রহ করে উত্তর লিখবে। দেখো, প্রথম পয়েন্ট লিখেছি হিন্দু চেতনার ইতিহাস। হিন্দু চেতনার ইতিহাস। এবার দেখো ব্যাপারটা কি হলো, ভারতে যখন ব্রিটিশরা নিজেদের শাসন কায়েম করে বসলো, তারা এদেশের জাতি, ধর্ম, সমাজ, ঐতিহ্য সব কিছু নিয়ে খোঁজ নিতে শুরু করলো। তার কারণ তারা এখানে পাকাপাকিভাবে লাভজনক উপনিবেশ স্থাপন করতে চলেছে। সেই রকম অবস্থায় এদের সম্পর্কে সঠিক ধারণা না হলে কিন্তু তারা ভালোভাবে শাসন করতে পারবে না। তাই ইংরেজরা ভারতীয় ইতিহাস চর্চা শুরু করেছিল। সেই ইতিহাস চর্চায় হিন্দুত্ব ছিল, মুসলিমদের উপর গুরুত্ব আরোপ ছিল। যেমন তারা ভাগ করেছিল ভারতের ইতিহাস চর্চার যুগ, ভাগ করেছিল হিন্দু যুগ, মুসলিম যুগ এবং ব্রিটিশ যুগ। বলা বাহুল্য এটা সামাজিক দিক থেকে সঠিক নয়। কাজেই ভারতবর্ষে দেশীয় ব্যক্তিবর্গ দেশীয় ইতিহাস চর্চা শুরু করলেন। সাধারণত 1857 পর থেকে দেখা যায়, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের পর থেকে দেখা যায় যে উপনিবেশবাদ বিরোধী যে চেতনা, সেটা অনেক বেশি ভারতে দেখা যায়। যদিও তার অনেক আগে থেকেই দেশীয় ঐতিহাসিকগণ ইতিহাস চর্চা করে আসছিলেন। দেখা যায় যে এই উপনিবেশবাদ বিরোধী যে ইতিহাস চর্চার বিরুদ্ধতা করতে গিয়ে তারা হিন্দুত্বকে জোরালো করে তুলে ধরছেন। অর্থাৎ ব্রিটিশরা আসার আগে মুসলিমরাই দেশকে শাসন করে রেখেছিলেন, মুসলিমরাই প্রধান ছিলেন, এই রকম যে একটা ধারণাকে কোনো ব্রিটিশ ঐতিহাসিক তুলে ধরেছেন, সেটার বিরুদ্ধতা করতে গিয়ে হিন্দুত্ববাদকে অতিরিক্ত জোরালো করে কিছু ঐতিহাসিক দেখাতে শুরু করলেন। যেমন আমরা উদাহরণ দিতে পারি দয়ানন্দ সরস্বতী। তার আর্য সমাজ গ্রন্থে কিন্তু মুসলিম এবং খ্রিস্টান এই দুটি ধর্মকেই আক্রমণ করেছেন। তিনি শুদ্ধি আন্দোলন করেছিলেন, তোমরা নিচের ক্লাসে পড়েছো যে শুদ্ধি আন্দোলনের মাধ্যমে তিনি বলেছিলেন বেদের যুগে ফিরে যাও। তিনি সকলকে হিন্দু করতে চেয়েছিলেন, যেন হিন্দুত্বটাই একমাত্র ভারতের ঐতিহ্য এবং ইতিহাস। ঠিক আছে, পরবর্তী মুসলিম চেতনার ইতিহাস। এটা হলেন কিছু মুসলিম ঐতিহাসিক, তারা এই হিন্দু চেতনার ইতিহাসের যে হিন্দুত্ব জোরালো করার একটা প্রয়াস, তার প্রতিক্রিয়া, হিন্দু চেতনার প্রতিক্রিয়া হিসাবে মুসলিম চেতনার ইতিহাস তারা চর্চা করতে শুরু করলেন। যেমন মৌলানা শওকত আলী,
তিনি লিখেছিলেন, হিন্দু মুসলিমরা হাজার হাজার বছর ধরে একসঙ্গে থাকলেও দুটি সংস্কৃতি কখনোই একত্র মিলিত হবার সম্ভাবনা নেই। এই যে ধারণা, এটা কিন্তু ওই হিন্দুত্ব জোরালো করার যে চেতনা, তার প্রতিক্রিয়া হিসেবে এই মুসলিম চেতনার ইতিহাস উঠে এসেছিল। পরবর্তী পয়েন্ট দেখো, আঞ্চলিক ইতিহাস। নাম শুনেই বুঝতে পারছো, আঞ্চলিক ইতিহাস মানে নির্দিষ্ট একটি অঞ্চলের কালানুক্রমিক ঘটনাবলী, বা নির্দিষ্ট একটি অঞ্চলের কোনো ব্যক্তি, নির্দিষ্ট একটি অঞ্চলের বিশেষ কোনো ঘটনা, এই রকম যে ইতিহাসগুলিতে আলোচনা করা হয় সেগুলি হচ্ছে আঞ্চলিক ইতিহাস। যেমন ধরো তোমরা লিখতে পারো কুমুদনাথ মল্লিক রচিত নদিয়া কাহিনী, ঠিক আছে, বা নরেন্দ্র কৃষ্ণ সিংহ রচিত রাইজ অফ শিখ পাওয়ার, মানে শিখদের অঞ্চলের কথা বলা হচ্ছে, ওই অঞ্চলে শিখদের কি করে বিকাশ ঘটলো সেই অংশটা এখানে এই বইতে তার মানে জানা যাবে। তারপরে যেমন ধরো কালী কিঙ্কর দত্ত রচনা করেছিলেন বেঙ্গল সুবা 1740 to 1770, অর্থাৎ আমরা জানি সুবা বাংলা মানে এখনকার বাংলা, বিহার, উড়িষ্যা এবং বাংলাদেশকে নিয়ে যে বিশাল সুবা বাংলা গঠিত হয়েছিল, তার মানে এই বইটাতে সেই বাংলা সুবার সমস্ত ঘটনাবলী রয়েছে। যেহেতু গোটা দেশের বদলে ছোট ছোট অঞ্চলকে ঘিরে এই ধরনের ইতিহাসগুলি রচিত হয়েছে, এগুলোকে বলা হয় আঞ্চলিক ইতিহাস। পরবর্তী দেখো আমি লিখেছি জাতীয় ইতিহাস। এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের, জাতীয় চেতনার ইতিহাস এটাকে তোমরা বলবে। জাতীয় চেতনার মানে কি, মানে আমরা যে ভারতের জাতি, মানে ভারতের নাগরিক বৃন্দ, ভারতের অধিবাসী বৃন্দ, আমরা ভারতীয় জাতি, আমাদের ন্যাশনালিটি, উই আর ইন্ডিয়ান। এই ভারতীয় জাতির যে জাতীয় চেতনার ইতিহাস, সেইটা সিরিয়াসলি আলোচনা করা শুরু হয়ে গেল। বিদেশি, এখানে কি আলোচনা করা হলো? বিদেশি শাসনের সমালোচনা, জাতি ধর্ম নির্বিশেষে দেশীয় ঐতিহ্যের আলোচনা এবং তাকে তুলে ধরা, জাতি ধর্ম নির্বিশেষে দেশীয় ঐতিহ্যকে তুলে ধরা। অর্থাৎ হিন্দু চেতনা নয়, মুসলিম চেতনা নয়, কোনো বিশেষ ধর্ম নয়, কোনো বিশেষ সম্প্রদায় নয়, সমগ্র জাতি, সমগ্র দেশ, তার সমগ্র জাতির যে ঐতিহ্য আবহমান কাল ধরে রয়েছে সেটাকে তুলে ধরা এবং সঠিক ঘটনাক্রম, ইতিহাস সঠিকভাবে চর্চার মাধ্যমে পরবর্তী প্রজন্মের কাছে সেগুলোকে তুলে ধরা। এটাই হলো জাতীয় চেতনা ইতিহাস রচনার মূল কথা। পরবর্তী দেখো অর্থনৈতিক ইতিহাস। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। কোনো দেশ, জাতি, রাষ্ট্র, সভ্যতা যাই বলো, অর্থনৈতিক আলোচনা ছাড়া তা কখনোই সম্পূর্ণ হতে পারে না। সমাজ দাঁড়িয়ে থাকে অর্থনীতির উপরে। ভারতবর্ষের এই অর্থনৈতিক ইতিহাস রচনাতে মূল যে ধারাটি লক্ষ্য করা যায় সেটা হলো দেশের অর্থনীতিতে ঔপনিবেশিক শোষণের রূপটিকে তুলে ধরা হয়। ঠিক আছে, অর্থাৎ আমাদের দেশের অর্থনীতি একরকম ছিল, তার উপরে ঔপনিবেশিক শোষণ যখন এসে চেপে বসলো, ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি আমাদের অর্থনীতিকে নিজেদের লাভের দিকে পরিচালিত করলো। আমাদের দেশের অর্থনীতি দেশের মঙ্গল বা দেশের জনগণের কাজে লাগছে কিনা সে বিষয়ে তাদের নজর ছিল না, তাদের নজর ছিল নিজেদের অর্থনৈতিক লাভ। ফলত ভারতবাসীর ওপর তা ঔপনিবেশিক অর্থনৈতিক শোষণের রূপ ধরে এলো। সেই শোষণের রূপকে তুলে ধরা হয় যেসব ইতিহাসের মাধ্যমে, সেগুলোকে বলা হচ্ছে অর্থনৈতিক ইতিহাস। এক্ষেত্রে তোমরা উদাহরণ দিতে পারো, যেরকম ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া, রমেশচন্দ্র দত্ত। ঠিক আছে, বুঝতেই পারছো নাম শুনে, রমেশচন্দ্র দত্ত সুদূর অতীতকালের ভারতের অর্থনীতি কেমন ছিল, পরবর্তীকালে ইংরেজের আগমনে তার কি পরিবর্তন ঘটলো, সবটাই তিনি আলোচনা করেছেন। ঠিক আছে, যেমন নরেন্দ্র কৃষ্ণ সিংহ রচনা করেছেন ইকোনমিক হিস্ট্রি অফ বেঙ্গল, মানে বাংলার অর্থনীতির কি ধারা, কি রূপান্তর ঘটলো ঔপনিবেশিক শোষণ আমলে, সেটা তিনি তুলে ধরেছেন। অর্থাৎ এর মাধ্যমে তারা শুধুমাত্র অর্থনৈতিক শোষণটাকে তুলে ধরা বা অর্থনীতির পরিবর্তনের ধারাকে তুলে ধরা নয়, তার সমালোচনাও তারা করেছেন। ঠিক আছে, যেমন দাদাভাই নওরোজি পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইতে এই যে ঔপনিবেশিক অর্থনীতির শোষণের রূপটিকে প্রচণ্ড ভালোভাবে তুলে ধরেছেন ওই বইটির মাধ্যমে। অর্থাৎ ভারতবর্ষের দারিদ্র্যের মূল কারণই হচ্ছে এই ব্রিটিশ রুল। আনব্রিটিশ রুল মানে ব্রিটিশরা নিজেদের দেশে যেমনভাবে সুন্দরভাবে অর্থনীতি পরিচালনা করে, সেই নীতিতে কিন্তু আমাদের দেশে তারা অর্থনীতি পরিচালনা করা সম্ভব বা দরকার বলে মনে করেনি। এটাকেই দাদাভাই নওরোজি বলেছেন আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এই আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়ায় পভার্টির জন্য ভীষণ রকমভাবে দায়ী, সেটাই তিনি তুলে ধরেছেন পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া নামক গ্রন্থে। পরবর্তী আমি লিখেছি দেখো
সামাজিক ও সাংস্কৃতিক চেতনার ইতিহাস। এটা থেকে তোমরা বুঝতেই পারছো এটাতে কি থাকবে। এটাতে হলো বিভিন্ন রকমের সমাজ সংস্কার, সমাজের অগ্রগতির ঘটনাবলী বা সুদূর অতীত থেকে ইতিহাস রচনার কাল পর্যন্ত সমাজে বড়সড় পরিবর্তন আনার মতন যেসব ঘটনাবলী এদেশে ঘটেছে, সংস্কৃতিতে বিভিন্ন রকম জোয়ার যে সময়ে যেভাবে এসেছে, সেইগুলিকে যখন যে ইতিহাসের আলোচনার মাধ্যমে তুলে ধরা হয় তাকে বলা হয় সামাজিক ও সাংস্কৃতিক চেতনার ইতিহাস। যেমন ধরো শিবনাথ শাস্ত্রী রচনা করেছেন রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ। এই শিবনাথ শাস্ত্রী ছিলেন ডিরোজিওর ইয়ং বেঙ্গল দলের একজন সদস্য। অর্থাৎ তার এই বইতে তিনি ইয়ং বেঙ্গল দল কেন গঠিত হয়েছিল, তারা কী সামাজিক সংস্কার চেয়েছিল, কী অসুবিধে ছিল সমাজে, সেটা সবটাই আমরা জানতে পারবো। আবার তিনি আরেকটি বই রচনা করেছেন হিস্ট্রি অফ ব্রাহ্ম সমাজ, অর্থাৎ ব্রাহ্ম সমাজ কেন গঠিত হলো, সমাজের কী অসুবিধা ছিল, ব্রাহ্ম সমাজ কী দূর করতে চেয়েছিল, তার মানে সামাজিক একটা চিত্র এখানে উঠে আসছে। এরকমভাবেই নানা রকমভাবে সামাজিক সাংস্কৃতিক ইতিহাস রচনার মাধ্যমে ভারতের সমাজ এবং সংস্কৃতি কীভাবে এগিয়েছে সেটা তুলে ধরা হয়। এইভাবে তোমরা যদি এটা 8 নম্বরের প্রশ্ন আসে, ঔপনিবেশিক ভারতে দেশীয় ইতিহাস চর্চা, তোমরা পরপর এই পয়েন্টগুলো লিখে এইভাবে বুঝিয়ে দেবে এবং সঙ্গে একটা দুটো বইয়ের উদাহরণ অবশ্যই মনে রেখে তোমরা লিখবে। ঠিক আছে, এবার আমি পরের পার্টটাতে চলে যাচ্ছি। পরের পার্টটা হচ্ছে পেশাদারি শাখা হিসাবে ইতিহাসের গুরুত্ব। ঠিক আছে, মানে ধরো আমরা তো ইতিহাসটাকে অনেকে মনে করতেই পারি যে এত পুরনো কথা জেনে আমরা কি করব। ঠিক আছে, এটা কি বৈজ্ঞানিক কোনো ভিত্তি আছে, মানে এটাকে কি যুক্তি দিয়ে বৈজ্ঞানিক ভিত্তি দিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন আমাদের সমাজে রয়েছে? আছে, সেটাই আমরা পড়ব, পেশাদারি শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব। এটাও তোমাদের একটা 8 নম্বরের প্রশ্ন হতে পারে। খুবই সহজ, এটা অনেকগুলো পয়েন্ট আমি লিখেছি, এই পয়েন্টগুলো অনেক বইতেও তোমরা পাবে। আমি পয়েন্টগুলোর অর্থ ব্যাখ্যা করে দিচ্ছি, সেইভাবে মাথায় রেখে তোমরা লিখবে। সমস্ত পয়েন্ট লিখলে তোমরা নম্বর বেশি পাবে। একটা পয়েন্টে অনেক বেশি না লিখে পয়েন্টটিকে দুটি একটি বাক্যে সুন্দর করে বুঝিয়ে দেবে, সেটাই তোমাদের উত্তর লেখার জন্য সবচেয়ে ভালো হবে। যেমন প্রথমে আমি লিখেছি, দেখো, অতীতের আয়না। ধারাবাহিকতা, অর্থাৎ ধারাবাহিকভাবে আমাদের বিভিন্ন যুগের পর যুগ কিভাবে সমাজ সভ্যতার অগ্রগতি ঘটেছে, প্রাচীন যুগ, তারপরে মধ্যযুগ, তারপরে আধুনিক যুগে আমরা কিভাবে এলাম, কিভাবে মানব সভ্যতার ধীরে ধীরে উন্নতি ঘটলো, এই ধারাবাহিকতা বর্ণনা করে হচ্ছে ইতিহাস। পরবর্তী দেখো, বর্তমান যুগের ভিত্তি। বর্তমান যুগের ভিত্তি তো বটেই, সব কিছুরই একটা ভিত্তি থাকে। আমরা যে বাড়িতে বাস করি, বিল্ডিং, সেটা একটা ভিতের ওপর দাঁড়িয়ে থাকে, গাছ তার শিকড়ের ওপর দাঁড়িয়ে থাকে, তাই তো? সেই রকম আমাদের বর্তমান যুগটাও তো প্রাচীন যুগের ফেলে আসা ঘটনাবলী থেকে শিক্ষা নিয়ে তার উপরে দাঁড়িয়ে আছে আমাদের বর্তমান যুগের সমাজ সভ্যতা। আমরা পুরাতন থেকে শিক্ষা নিয়ে নতুনকে গড়ে তুলেছি, অর্থাৎ বর্তমান যুগের ভিত্তি হলো ইতিহাস। পরের পয়েন্ট লিখেছি, দেখো, স্থিতিশীলতার গুরুত্ব। স্থিতিশীলতা মানে হচ্ছে সমাজে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক স্থিতিশীলতা, অর্থাৎ সেখানে বিশৃঙ্খলা, সমস্যা এইগুলো থাকবে না। এই রকম সামাজিক স্থিতিশীলতার গুরুত্ব কতখানি সেটা কিন্তু আমাদের বোঝায় ইতিহাস। আমাদের ইতিহাস দেখায় যেখানে যেখানে যে ইতিহাসের ধারাবে বিভিন্ন সভ্যতায়, বিভিন্ন সাম্রাজ্যে যে দেশ বা জাতি বা সাম্রাজ্যের জীবনে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক স্থিতিশীলতা ছিল, তা অনেক বেশি স্থায়ী হয়েছে। যেমন আমাদের মৌর্য সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, সুশাসন, সঠিক অর্থনৈতিক ব্যবস্থা, সঠিক রাজনৈতিক বিন্যাস ছিল বলেই সেগুলো বহুদিন ধরে স্থিতিশীল হয়েছিল। পরবর্তী দেখো, রাজনৈতিক ও প্রশাসনিক উন্নয়ন। পরবর্তী পয়েন্ট আমি লিখেছি, রাজনৈতিক ও প্রশাসনিক উন্নয়ন। খুব স্বাভাবিক, আমরা অতীতের কোন রাজা, সম্রাট বা সুলতান তিনি কী পদক্ষেপ নিয়েছিলেন যেটা প্রজাদের উপকার করেছিল, আবার কী পদক্ষেপ নিয়েছিলেন যা তাকে প্রজাদের রোষের মুখে ঠেলে দিয়েছিল, প্রশাসনিক কাঠামো কোন সম্রাট, কোন সভ্যতায় বা কোন সাম্রাজ্যে কেমন ছিল বলে তা ভীষণ সুদূর প্রসারী উন্নতির দিকে এগিয়েছিল,
আবার কোথায় কোন প্রশাসনিক ভুলের ফলে সেই সভ্যতার পতন বা বিপদ ঘটেছিল সেগুলো আমরা কিন্তু এখানে খুব ভালো বুঝতে পারি। যেমন ধরো, আমরা আমাদের দেশের সম্রাট আকবরের কথা যদি ধরি, তিনি রাজপুত নীতি জানিয়েছিলেন, তার রাজনৈতিক প্রশাসনিক প্রচুর উন্নতি ঘটিয়েছিল। আবার সেই মুঘল সাম্রাজ্যেই আমরা আওরঙ্গজেবের কথা বলতে পারি, যার দাক্ষিণাত্য ক্ষততে পরিণত হয়েছিল, ভারতের মুঘল সাম্রাজ্যকে পতনের দিকে কিন্তু অনেকটা ঠেলে দিয়েছিল। ঠিক আছে, এইভাবে বিভিন্ন ঘটনাগুলি আমরা মনে করতে পারি গোটা বিশ্বজুড়ে এই রাজনৈতিক প্রশাসনিক উন্নয়ন কিভাবে ঘটাবে সে শিক্ষা আমরা ইতিহাস থেকে নিতে পারি। পরবর্তী পয়েন্ট লিখেছি দেখো, অর্থনৈতিক উন্নতির সোপান। এটাও স্থির করে দেয় অর্থনৈতিক উন্নতির সোপান। সোপান মানে সিঁড়ি, অর্থাৎ সিঁড়ির ধাপ বেয়ে বেয়ে যেরকম আমরা উপরে উঠি, সেরকম অর্থনৈতিক উন্নতির সেই সোপানটাও তৈরি করে দেয় কিন্তু ইতিহাস। কিভাবে? অতীতে ইতিহাসের কোন পর্যায়ে, কোন সভ্যতায় বা কোন রাজ্যে বা কোন দেশে বা কোন রাষ্ট্রে কী সব ঘটনাগুলির জন্য কোন অর্থনৈতিক অবস্থা কোন ব্যাপক পরিবর্তনের দিকে এগিয়েছিল, সেই ঘটনাবলী আমরা যদি ভালো করে জেনে রাখি, পড়ে রাখি, চর্চা করে রাখি, সেটা কিন্তু বর্তমানে আমাদের অর্থনৈতিক উন্নতিতে কাজে লাগবে। যেমন ধরো রুশ বিপ্লব, ফরাসি বিপ্লব, এই যে বিপ্লবগুলো আমরা পড়েছি, এইগুলোর পেছনে সে দেশের ভ্রান্ত অর্থনীতি কতটা দায়ী ছিল সেটা আমরা জেনেছি। সেখান থেকে শিক্ষা নিয়েই আমরা বর্তমানের যে কোনো রাষ্ট্রে, যে কোনো সভ্যতায় উন্নতির জন্য সেই ভুলগুলোকে বাদ দিয়ে অর্থনৈতিক উন্নতির সোপান তৈরি করতে পারি। পরবর্তী পয়েন্ট লিখেছি দেখো, ধর্ম সহিষ্ণুতা। এটা তো খুবই জানার কথা যে ধর্ম সহিষ্ণুতা, অপরের ধর্মকে অপমান না করে, অন্য ধর্মের মানুষের ওপর অত্যাচার না করে, গোটা বিশ্বে যখনই ধর্ম সহিষ্ণুতার মাধ্যমে কোনো শাসক, সম্রাট, রাজা, সুলতান তার সাম্রাজ্য বা সভ্যতা বা রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই রাজ্য তত বেশি স্থিতিশীল, তত বেশি শান্তিপূর্ণ, তত বেশি উন্নতির দিকে এগিয়েছে। যেমন আমাদের দেশের আকবর ভীষণ রকম, তিনি দিন ইলাহি প্রবর্তন করেছিলেন। তারও আগে মৌর্য সম্রাট অশোক, যিনি ধর্ম বিজয় নীতি গ্রহণ করেছিলেন, যিনি চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হয়েছিলেন। কাজেই ধর্ম সহিষ্ণুতার শিক্ষাও কিন্তু আমরা ইতিহাস থেকে পাই। পরবর্তী পয়েন্ট দেখো, সাংস্কৃতিক অগ্রগতি। খুবই স্বাভাবিক, বিভিন্ন জনজাতির সঙ্গে তার সংস্কৃতি ভীষণ রকমভাবে যুক্ত। সেই জনজাতি তার সংস্কৃতিকে কিভাবে এগিয়ে নিয়ে গেছে, সেই ঘটনাবলী ইতিহাসের মাধ্যমে যদি আমরা চর্চা করে থাকি, আমরা কিন্তু বর্তমান থেকে ভবিষ্যতের দিকে আমাদের সাংস্কৃতিক অগ্রগতিকে সেই ধারাতে এগোতে পারবো। পরবর্তী পয়েন্ট দেখো, জাতীয়তাবাদের বিকাশ। এটা তো একেবারেই মানে বর্তমানকালের বিষয় হিসেবে আমরা আলোচনা করতে পারি যে ইতিহাসের বিভিন্ন ঘটনা, যেমন ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব বলো, আমেরিকার স্বাধীনতা যুদ্ধ বলো, বা আমাদের দেশেরই বিভিন্ন বিদ্রোহগুলির কথা বলো, সিপাহী বিদ্রোহ যেটাকে আমরা মহাবিদ্রোহ বলি, সাঁওতাল বিদ্রোহ, ফরাজি আন্দোলন, ওয়াহাবি আন্দোলন, এইগুলো বা অনেক পুরনো আরও অনেক ঘটনা, এইগুলো আমরা ইতিহাসের মাধ্যমে যদি চর্চা করি তাহলে বুঝতে পারবো আমাদের দেশে শুধু নয়, গোটা পৃথিবীতেই বিভিন্ন জাতি তাদের জাতীয়তাবাদের বিকাশ ঘটিয়ে কিভাবে নিজের জাতি, রাষ্ট্রের উন্নতি ঘটাতে পেরেছে। এটাই ইতিহাসের আরেকটা গুরুত্ব। পরবর্তী পয়েন্ট লিখেছি দেখো, আত্মপ্রত্যয়ের বিকাশ। এই আত্মপ্রত্যয়ের বিকাশ আমরা কি করে ঘটাবো আমাদের মধ্যে? ইতিহাসের মাধ্যমে। আমরা প্রাচীনকালের বিভিন্ন জায়গায় দেখব কোন ঐতিহাসিক যুগে, কোন সভ্যতায় বা কোন রাষ্ট্রে কোন সম্রাট বা কোন ব্যক্তি কি বিপুল কর্মকাণ্ড করেছেন যা মানুষের দ্বারা সম্ভব। তা থেকে আমরা আত্মপ্রত্যয় পাবো যে আমরাও পারি, আমরা বর্তমান পারি, ভবিষ্যৎ গড়তে পারি। ঠিক আছে, শেরশাহের বিপুল কর্মকাণ্ড, যেমন তিনি ডাক ব্যবস্থা, এখনকার জিটি রোড শেরশাহের তৈরি, ওই আমলে বসে উনি কিন্তু ভেবেছিলেন যে এই রকম একটা যোগাযোগ ব্যবস্থা তৈরি করা যায়, এই অভিনব বিষয়টি কিন্তু ইনি করতে পেরেছিলেন। এই রকম অতীতের বিপুল কর্মকাণ্ডগুলি আমরা ইতিহাসের মাধ্যমে যদি চর্চা করি, আমরা আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ গঠনের জন্য আত্মপ্রত্যয়ের বিকাশ ঘটাতে পারব। পরবর্তী পয়েন্ট দেখো, দুর্যোগ সম্পর্কে সতর্কতা। হ্যাঁ, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ তো হয়, বন্যা বলো, খরা বলো, ঝড় বলো, নানা রকম। এবার ইতিহাসে কখন কি এরকম দুর্যোগ ঘটেছে,
কোন রাষ্ট্রে কোন সভ্যতায় কোন সময়ে সেই দুর্যোগ মোকাবিলার জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে, বা দুর্যোগ মোকাবিলা করতে কি ভুল রয়ে গেছিল, সেগুলো যদি আমরা ইতিহাসের মাধ্যমে আলোচনা করে নিই, চর্চা করে নিই, তাহলে কিন্তু বর্তমানে এবং ভবিষ্যতে আমরা সেই দুর্যোগ সম্পর্কে মোকাবিলা অনেক সহজভাবে করতে পারবো। যেমন আমাদের ৭৬-এর মন্বন্তর ১৭৭০ খ্রিস্টাব্দে, বা ধরো ৫০-এর মন্বন্তর খ্রিস্টাব্দ হিসেবে, যেটা ১৯৪৩ খ্রিস্টাব্দ, কি ভুল হয়েছিল, কি পদক্ষেপ নিলে সেটা আরও ভালো হতো, তা থেকে কিন্তু আমরা বর্তমান এবং ভবিষ্যতে দুর্যোগগুলোকে অনেক ভালো করে মোকাবিলা করতে পারবো। পরবর্তী পয়েন্ট, পররাষ্ট্রনীতির বিষয়ে জ্ঞান লাভ। পররাষ্ট্রনীতি বলতে একটি দেশ বা রাষ্ট্র তার অন্যান্য রাষ্ট্র সম্পর্কে বা দেশের সঙ্গে তাদের কীরকম সম্পর্ক রাখবে, এবং সেই সম্পর্কই কিন্তু তার অর্থনৈতিক রাজনৈতিক ভিত্তি তৈরি করে দেয়। এই পররাষ্ট্রনীতি বিষয়ে কিন্তু জ্ঞান লাভ করতে পারি আমরা ইতিহাস আলোচনার মাধ্যমে। ওই একই ব্যাপার, অতীতে কোন রাজ্যে কোন সাম্রাজ্যে কোন সম্রাট কোন সভ্যতায় কোন শাসক কীভাবে পররাষ্ট্রনীতি পরিচালনা করেছিলেন বলে সেই সাম্রাজ্য চিরস্থায়ী হয়েছিল, বা কোথায় কোন শাসকের ভুল হয়েছিল পররাষ্ট্রনীতিতে যার জন্য তার পতন ঘটেছিল। যেমন হিটলার, তার পররাষ্ট্রনীতি ছিল আগ্রাসী পররাষ্ট্রনীতি। এইভাবে আমরা ইতিহাসের মাধ্যমে পেশাদারি শাখা হিসেবে ইতিহাসকে নিতে পারি। এই সমস্ত পয়েন্টগুলো যেমন করে আমি তোমাদের বোঝালাম, তোমরা পরপর এই পয়েন্টগুলোকে সেরকমভাবে মাথায় রেখে খুব অল্প কথায় একটা দুটো সেন্টেন্সে ব্যাখ্যা করে দেবে, তাহলেই তোমাদের ৮ নম্বরের যে প্রশ্নটা আসবে সেটাতে তোমরা খুব ভালো করে উত্তর করতে পারবে। ঠিক আছে, আজকে এইটুকুই।